তো নমস্কার বন্ধুরা, এবার আমরা আলোচনা করব ঝাড়খণ্ড টেট নিয়ে। আরে ভাই রুক যা, এবার আমরা আলোচনা করব ঝাড়খণ্ড টেট। ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার আমরা গত ক্লাসে 1 থেকে 25 পর্যন্ত প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে আমরা 26 থেকে 50 পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে চলেছে। অ্যাকর্ডিং টু সিলেবাস আমি আপনাদের এই প্রশ্নগুলো আলোচনা করছি, এবং এই ধরনের ঝাড়খণ্ড টেটের আরো অনেকগুলো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা প্লে লিস্টে গিয়ে এই ঝাড়খণ্ড টেটের সবগুলো ক্লাস আপনারা ফ্রি অফ কস্ট বিনামূল্যে দেখতে পারেন। আপনাদের টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকের ঝাড়খণ্ড টেটের ক্লাস দেওয়া আছে বাংলা ভাষার উপরে। এখানে আপনাদের সাহিত্যিক বলুন, বাংলা ব্যাকরণ বলুন, বাংলা প্যাসেজ বলুন, বাংলা প্যাডাগজি বলুন, সবগুলো আছে। এবং আরও বিস্তারিত যদি আপনারা এই ডিটেলস পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের অ্যাপে কোর্স চলছে সহজ গুরু অ্যাপে আপনারা জয়েন করতে পারেন। তো চলুন আমরা দেরি না করে আজকে আমাদের মূল ক্লাসে চলে যাই। তো নমস্কার বন্ধুরা, এবার আমরা আলোচনা করব বাংলা প্যাডাগজি। তো বাংলা প্যাডাগজির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এবার দেখবো আমাদের আজকের ক্লাসে। আপনারা জানুন যে আমরা প্রত্যেক দিন কিন্তু এই ধরনের ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি। তো আজকের আমাদের প্রশ্ন শুরু হচ্ছে 26 থেকে। আমরা আগের ক্লাসে 1 থেকে 25 পর্যন্ত একটা ক্লাস আমরা আপলোড করেছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন। তো এবার আমরা 26 থেকে তার পরবর্তী প্রশ্নগুলো এবার আমরা দেখতে চলেছি। তো কোয়েশ্চেন নম্বর 26 কি হবে দেখুন, সরাসরি আমরা প্রশ্নপত্রে চলে যাব সময় নষ্ট না করে। ভাষা শিক্ষার ব্যাপারে শিক্ষকদের কিছু করণীয় আছে। ভাষা শিক্ষার ব্যাপারে শিক্ষকদের কিছু করণীয় আছে। এর মধ্যে অন্যতম হলো ভাষা শিক্ষার ব্যাপারে শিক্ষকদের কিছুটা করণীয় আছে। এর মধ্যে অন্যতম হলো শিক্ষার্থীদের উপযুক্ত ভাষা ব্যবহারে দক্ষ করে তোলা। উপযুক্ত ভাষা ব্যবহারে দুবার হয়ে গেছে ভাই, আচ্ছা, উপযুক্ত ভাষা ব্যবহারে দক্ষ করে তোলা। শিক্ষার্থীদের ভাষা শিক্ষার ব্যাপারে শিক্ষকদের কিছু করণীয় আছে। আমরা কি করতে পারি? শিক্ষার্থীদের উপযুক্ত ভাষা ব্যবহারে দক্ষ করে তুলতে পারি, যাতে শিক্ষার্থীরা যুক্ত বর্ণগুলি স্পষ্টভাবে লিখতে এবং উচ্চারণ করতে পারে সেদিকে নজর দিতে পারি। তো ভাষা শিক্ষার ব্যাপারে যুক্ত বর্ণ আসতেই পারে, সাধারণ ব্যাপার। যাতে শুদ্ধভাবে বানান লিখতে পারে তা দেখতে হবে, কারণ ভাষা শিক্ষার ব্যাপারে আমাদের LSRW একসঙ্গে চলবে। তো এখানে আমাদের ডাব্লিউ অর্থাৎ রাইটিংটাও থাকবে, যুক্তবর্ণ লিখা এবং উচ্চারণ মানে স্পিকিং সবগুলোই থাকবে। সুতরাং উপরের সব কয়টি সঠিক। অপশন নাম্বার ডি এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 27। ভাষা শিক্ষাদানে বর্ণক্রম পদ্ধতি মানে কি? বর্ণক্রম মানে বর্ণর ক্রমে যাবে, বর্ণর ক্রমে। শিশুকে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ ভালো করে শেখানো। প্রথমে কার শেখানো। কার মানে ওই যে আকার, ইকার, দীর্ঘইকার, উকার, দীর্ঘ উকার, এই যে আরো অনেকগুলা কার আছে, এই কারগুলার কথা বলা হয়েছে। প্রথমে শব্দ গঠন শেখানো না প্রথমে বাক্য গঠন শেখাবো? এখানে দেখুন বর্ণক্রম। তো বর্ণ কি ভাই? স্বরবর্ণ। তো প্রথমে আমরা শিশুকে স্বরবর্ণ শেখাবো, তারপর ব্যঞ্জনবর্ণ শেখাবো। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যখন শিখে যাবে তখন আমরা যুক্তবর্ণ শেখাবো। অর্থাৎ আমরা একটা ক্রম অনুযায়ী চলবো, বর্ণের যে ক্রম আছে ক্রম অনুযায়ী চলবো। তার মানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। তারপর সামাজিক মানুষ একে অপরের সঙ্গে কিসের মাধ্যমে ভাব বিনিময় করে? সমাজের যে মানুষগুলো আছে এই সমাজের মানুষগুলা একে অপরের সঙ্গে আমরা যে কথাবার্তা বলি বা ভাষা যে প্রকাশ করি বা ভাব বিনিময় করি আমরা কিভাবে করি? পদের মাধ্যমে, ব্যাকরণের মাধ্যমে, গদ্যের মাধ্যমে না ভাষার মাধ্যমে? কোয়েশ্চেন নাম্বার 28। সমাজের মানুষ, আমিও এক সমাজের, আপনিও সেই সমাজের, ঠিক আছে? তো আমি আপনার সঙ্গে যে কথা বলছি বা আমি আপনার সঙ্গে যে এই ভাব বিনিময় করছি এটা কিসের মাধ্যমে করছি বা কিভাবে করছি? এটা কারেক্ট জানাবে। আমরা সবসময় ভাষার মাধ্যমে ভাব বিনিময় করি। অর্থাৎ একটা ভাষা কাহাকে বলে যদি বলি তাহলে আমরা অনেক ছোটবেলায় শিখেছি যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকেই ভাষা বলা হয়। তো মনের ভাব বিনিময় করা বা মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে। সুতরাং ভাষার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে মনের ভাবটা প্রকাশ করতে পারি। শিক্ষার্থীদের বাক্য শেখানোর পদ্ধতি হলো, শিক্ষার্থীদের আমরা বাক্য শেখাতে পারি। কি করে বাক্য শেখাবো স্যার? বোর্ডে নির্বাচিত বাক্যগুলি বড় বড় হরফে লেখা হয়। বাক্য যখন শেখাই তখন যে বাক্যটা আমরা শেখাবো এই বাক্যটা আমরা বড় বড় অক্ষরে লিখে দিলাম। শিক্ষক বাক্যগুলি সঠিক উচ্চারণে পড়বেন এবং শিক্ষার্থীরা মনোযোগ সহকারে তার শুনবে।
শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে একটি বাক্য বারবার উচ্চারণ করাবেন এবং শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা না সেদিকে নজর রাখবেন। না উপরের সবগুলি কারেক্ট, কোয়েশ্চন নাম্বার 29। তো এখানে দেখুন উপরের সবগুলোই কারেক্ট আনসার হবে। বাক্য শেখাতে গেলে প্রথমে বড় বড় করে লিখলে কি হবে, আকর্ষণীয় বৃদ্ধি হবে, অর্থাৎ তার আকর্ষণ যাবে বড় হরফের প্রতি, সেই জিনিসটা ভালো করে বুঝতে পারবে। তারপর তার উচ্চারণ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এটা নজর দিতে হবে। আর বাক্যটা যদি উচ্চারণ বারবার করা হয় তাহলে কি করা হবে, তার যেটা উচ্চারণ যদি ভুল থাকে তো সেটা সংশোধন হয়ে যাবে এবং সঠিক উচ্চারণ করতে পারছে কিনা সেটা নজর দেব। সুতরাং উপরের সবকটাই সঠিক, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 30, কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বা সিএবি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? কোয়েশ্চন নাম্বার 30, এটা মনে রাখবেন, এটা 1935 সালে গঠিত হয়েছিল। এটা একটা ফ্যাকচুয়াল বেসড কোয়েশ্চন। অনুকরণ পদ্ধতির মূল সমস্যা কোথায়? অনুকরণ পদ্ধতি মানে কি স্যার? বা অনুকরণ পদ্ধতির মূল যে সমস্যা রয়েছে সমস্যাটা কি স্যার? শিক্ষকের দেওয়া পাঠে অভ্যস্ত হয়ে পড়ে, শিক্ষকের উচ্চারণ দোষে দুষ্ট হলে সমস্যা বাড়ে, এক প্রকার উচ্চারণে অভ্যস্ত হয়ে পড়লে সমস্যা দেখা দেয়, ছাত্ররা মৌলিকত্ব হারিয়ে ফেলে। তো অনুকরণ মানে কি? অনুকরণ করা মানে নকল করা যেটা বলে। কারণ এখানে অনুকরণ পদ্ধতি বলতে নকল করা আমি কেন বলছি, কোন অর্থে বলছি, যে আমার শিক্ষক যেভাবে উচ্চারণ করবেন সেইভাবেই আমি উচ্চারণ করব। আমার শিক্ষক আমাকে যেভাবেই শেখাবেন আমি সেইভাবেই শিখবো, বা তিনি যা পড়াচ্ছেন ওই জিনিসটাই আমি শিখবো, বা উনি যা করছেন ওনার আচার ব্যবহার দেখে আমিও ঠিক সেইভাবে আচার ব্যবহারগুলো শিখবো। দ্যাট ইজ কল্ড অনুকরণ পদ্ধতি। তো এখানে সমস্যাটা কোথায়? শিক্ষকের দেওয়া পাঠে অভ্যস্ত হয়ে পড়া। শিক্ষক যে পাঠটা দিলেন এই পাঠটা আমি পড়লাম, অভ্যস্ত করলাম, তো এটা তো ভালো ব্যাপার। এখানে সমস্যা কি? শিক্ষকের উচ্চারণ দোষে দুষ্ট হলে সমস্যা বাড়ে। তো শিক্ষকের উচ্চারণ ভুল হলে ছাত্রদের সমস্যা বৃদ্ধি পাবে, এটা সমস্যা নয়। কারণ আমরা একজন শিক্ষক যারা রয়েছি আমরা চাই না যে আমাদের ছাত্রকে আমরা ভুল শেখাই বা উচ্চারণে ভুল শেখাই, এটা কখনো হয় না। তো সুতরাং এটা সমস্যা নয়। এক প্রকার উচ্চারণে অভ্যস্ত হয়ে পড়লে সমস্যা দেখা যায় না। ভাই আমি যে বাংলা আজকে এইভাবে উচ্চারণ করছি তো আমার কি সমস্যা হচ্ছে? আমি অন্যভাবে যদি কেউ বলে তো যদি উচ্চারণ না করি তাহলে কি সমস্যা হয়ে যাবে? না, একবার ভাষাটা উচ্চারণ করতে গেলে আর সমস্যা হয় না। কিন্তু ছাত্ররা মৌলিকত্ব হারিয়ে ফেলে, অর্থাৎ তার নিজের যেটা মৌলিক এটা হারিয়ে যায়। সে অনুকরণ করে যা, অর্থাৎ নিজস্ব ব্যক্তিগত কিছু থাকে না, আমি যা অনুকরণ করেছি তাই বললাম, অর্থাৎ নিজস্ব কিছু থাকে না, এটাকে বলা হয় মৌলিকত্ব হারিয়ে ফেলবে। এটা এই ক্ষেত্রে অনুকরণ পদ্ধতির একটা বিরাট সমস্যা। প্রকাশধর্মী দক্ষতা কিসের সাহায্যে বোঝা যায়? এটা আমি গত ক্লাসে আপনাদের বারবার বলেছিলাম, আবার আমি একবার বলে দিই যে আমার ভাষাগত দক্ষতা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে শ্রবণ দক্ষতা, একটা হচ্ছে কথন দক্ষতা, একটা হচ্ছে পঠন দক্ষতা, আর একটা হচ্ছে আমার কি স্যার লিখন দক্ষতা। তো এই 4 প্রকার দক্ষতাকে আরো 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্রহণমূলক দক্ষতা, একটা হচ্ছে আমার গ্রহণমূলক দক্ষতা, আর একটা হচ্ছে আমার কি স্যার প্রকাশমূলক দক্ষতা। প্রকাশমূলক দক্ষতা। আপনি যে শুনছেন, আপনি যে আমার কথাটা শুনছেন, এই যে হ্যালো, আপনি যে আমার কথাটা যে মনোযোগ দিয়ে যে শুনছেন, তাই না? আপনি যে আমার কথাটা মনোযোগ দিয়ে যে শুনছেন, আপনি শোনার মাধ্যমে কি করছেন? এবারে আপনি শোনার মাধ্যমে জিনিসটাকে গ্রহণ করছেন। তার মানে শুনে কি করা হয়েছে? গ্রহণ করা হয়। এবং কোনো কিছু আপনি যখন পড়বেন, পড়ার সময় আপনি কি করবেন? আপনি সেটাকে গ্রহণ করবেন। সুতরাং শ্রবণ এবং পঠন হয়ে যাবে গ্রহণমূলক দক্ষতা। আপনি যখন কাউকে কিছু একটা বলবেন তখন আপনি কি করছেন? প্রকাশ করছেন। তার মানে কথন দক্ষতা মানে হচ্ছে প্রকাশমূলক দক্ষতা। কোনো কথা আছে যেগুলো মুখে প্রকাশ করা যায় না, তখন আপনি কি করবেন? লিখিতভাবে আপনি কি করবেন? তাকে দিয়ে দিলেন চিরকুটটা, সে পড়ে আপনার মনের কথাটা বুঝে নিল। সুতরাং লিখনটা হচ্ছে প্রকাশমূলক দক্ষতা। এই যে সারমর্ম যদি আমরা দেখি তাহলে শ্রবণ এবং পঠন হয়ে যাবে গ্রহণমূলক দক্ষতা, আর কথন এবং লিখন হয়ে যাবে আমাদের প্রকাশমূলক দক্ষতা। তো এখানে প্রশ্নে বলেছে প্রকাশমূলক দক্ষতা কোনগুলি? তো প্রকাশমূলক দক্ষতা হচ্ছে কথন এবং লিখন। তো কথন এবং লিখন অপশন নাম্বার বিতে দেওয়া আছে, এটা কারেক্ট আনসার। এবার প্রশ্ন যদি আসতো যে গ্রহণমূলক দক্ষতা কি, তাহলে হতো শ্রবণ এবং পঠন, অর্থাৎ অপশন নাম্বার সি কারেক্ট আনসার হতো। ক্লিয়ার? এই জিনিসগুলো মাথায় রাখবেন, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে আপনার বিভিন্ন ধরনের
পরীক্ষায় প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। অভিনয় পদ্ধতিকে কাজে লাগানোর জন্য কি ধরনের প্রস্তুতির দরকার? অভিনয় পদ্ধতিকে যদি আমি কাজে লাগাতে চাই তাহলে কি ধরনের প্রস্তুতির দরকার আছে? অভিনয় অংশটির দ্বারা পাঠ মুখস্থ করতে হবে। অংশটি না ভাই আমরা কখনো মুখস্থ করি না। যখন মুখস্থ থাকবে তখনই সঙ্গে সঙ্গে আপনি কেটে দেবেন। অংশটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে হবে, যতিচিহ্ন মেনে পাঠ উচ্চারণ করতে হবে। স্পষ্ট সংলাপ, অভিনয় যখন করব, অভিনয় মানে কি? চরিত্র অভিনয় বা নাটক যখন আমরা করি তখন নাটকের যেগুলো ডায়লগ থাকে এই ডায়লগগুলো আমাদের বলতে হয়। তো ডায়লগ মানে কি স্যার? সংলাপ। ডায়লগকে বাংলায় কি বলে? সংলাপ বলে। তো স্পষ্ট সংলাপে শুদ্ধ উচ্চারণে সঠিক যতিচিহ্ন মেনে সঠিক ভাব বুঝে অভিনয়ের পাঠ করতে হবে। এবার ধরেন একটা দুঃখের সিন, কান্নার সিন চলে আসলো। কোনো একজন মানুষ খুব দুঃখ পেয়েছে, সে খুব আর্তনার্ত, বেদনার করছে, তার চোখের দিকে জল পড়ছে। এবার আপনি যদি ওই ক্যারেক্টারে অভিনয় করেন তাহলে আপনি কি সে মরে গেছে ওয়াও এইভাবে কি আমরা বলবো ভাই? না। তো এই চরিত্রটা অভিনয় করতে গেলে আমাদের মানে সেই কান্নার সুরে ব্যথাগতিত বেদনাগতভাবে আমাদেরকে বোঝাতে হবে যে ইয়েস সিরিয়াস একটা কন্ডিশন, দুঃখজনিত ব্যাপার। এই জন্য বলেছে যে সঠিক ভাব বুঝে, সঠিক কোন ভাবে অভিনয় করছি। যদি হাসির সিন থাকে তো হাস্যভাবে করব, মজার সিন থাকলে মজাভাবে করবো, এবং দুঃখজনক সিন হলে বা দুঃখজনক ভাব হলে আমরা দুঃখজনকভাবে অভিনয় করবো। সুতরাং অপশন নাম্বার ডি এক্ষেত্রে কারেক্ট আনসার। শিশুর কল্পনা শক্তির যদি পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য আপনি কি করবেন? শিশুর কল্পনা শক্তি মানে ইমাজিনেশন লেভেলটা যদি আমরা পরিপূর্ণ বিকাশ সাধন করতে চাই বা তার কল্পনা শক্তিটাকে যদি আমরা মানে খুব ভালোভাবে প্রকাশ করতে চাই তো আমরা কি করতে পারি? শিশুদের গল্প পড়া, ছবি আঁকতে উৎসাহিত দেওয়া, মন দিয়ে পড়তে বলা, লিখতে পড়তে বলা, কবিতা পাঠে উৎসাহ দেওয়া। কোয়েশ্চন নাম্বার 34। ইমাজিনেশন, শিশুরা ইমাজিনেশন করে ছবি আঁকতে তারা বেশি ভালোবাসে। যেমন ধরুন একটা ছোট্ট শিশু, সে কি করে? সে এইভাবে আঁকি বুকি কাটবে। সে কি করছে আপনি কিছু বুঝবেন না, সে কিন্তু সে ভালোবাসে। এই যে আঁকি বুকি কাটে এটাকে বলা হয় স্ক্রিবলিং করা, ঠিক আছে? তো সে যে ওই যে স্ক্রিবলিং করছে এটা কিন্তু তার কাছে একটা নির্দিষ্ট ছবি, তার কাছে এটা কিন্তু খুব মিনিংফুল। আমার কাছে, আপনার কাছে এটা দেখে আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু এই শিশুটার কাছে এটা একটা মিনিং আছে, ঠিক আছে? ওটা সে এই জন্য স্ক্রিবলিং করছে। আর এই ধরনের আঁকিবুকি কাটতে সে খুব মানে ভালোবাসে এবং এটা সে কল্পনা দিয়ে বানায়। যেমন ধরুন যদি আমরা ছোট শিশুকে বলি যে তোমার বাবার ছবিটা তুমি দেখে দেখে অঙ্কন করো, তো সে এইভাবে অঙ্কন করে দেবে যে কোনোভাবে। এটা তার বাবা অঙ্কন করেছে, দেখুন এটা বাবা হলো, কিন্তু তার কাছে এটা হচ্ছে বাবা। এই দেখো বাবাকে আমি অঙ্কন করেছি বা আঁকছি। তো এই ধরনের কাল্পনিক ছবি আঁকতে সে কি করে? উৎসাহিত করে ছবি আঁকতে। তো এই ধরনের ছবি আঁকতে উৎসাহিত করলে তার কল্পনা শক্তির বিকাশটা সাধন হয়। সাধারণ অর্থে পারস্পরিক মত বিনিময় প্রক্রিয়াকে কি বলে? আমরা পারস্পরিকভাবে যে মত বিনিময় করি, একে অপরের সঙ্গে যে আমরা মত বিনিময় করি, এই মত বিনিময়ের প্রক্রিয়াকে কি বলা হয়? সমালোচনা, সৎ আলোচনা, না আলোচনা, না স্তুতি আলোচনা। 35। এটাকে বলা হয় সৎ আলোচনা বলে, স্তুতি আলোচনা বলে না। আর সমালোচনা মানে ক্রিটিক্স মানে একটা কাজ আমি করলাম, এই কাজের মানে দোষগুলা তুলে ধরা। আর আলোচনা মানে এই কাজ নিয়ে আমাদের মত বিনিময় করা। সুতরাং আলোচনা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। 36। শিশুদের সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টির জন্য, শিশুদের যে সাহিত্যের প্রতি অনুরাগ হয়, তো তার সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টির জন্য আমরা কি করতে পারি? বিশিষ্ট শিশু সাহিত্যিকের রচনা পড়তে বলা, কিছু ভালো কবিতা পড়তে বলা, নিজের পাঠ্য বই ভালো করে পড়া, না ছবি আঁকতে বলা। তো এটার কারেক্ট আনসার কি হতে পারে? শিশুদের সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি করতে গেলে আমাদের কি করতে হবে? 36। তার ভালো কবিতা পড়তে বলা, পাঠ্য বই, ছবি আঁকতে। এখানে দেখুন সাহিত্যের প্রতি অনুরাগ, তো সাহিত্যের প্রতি অনুরাগ মানে শিশু সাহিত্যিকের রচনাগুলো পড়তে যদি বলি, তো শিশু সাহিত্যিকের রচনাগুলো যদি পড়ে তো তার মধ্যে সাহিত্যিকের প্রতি অনুরাগ জন্মাবে বা তার অনুরাগ সৃষ্টি হবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে কি স্যার? অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। 37। প্রকল্প পদ্ধতি হলো প্রজেক্ট মেথড। হোয়াট ইজ প্রজেক্ট মেথড যদি আমরা বলি, তো হোয়াট ইজ প্রজেক্ট মেথড?
কর্মভিত্তিক শিক্ষা, আলোচনা ভিত্তিক শিক্ষা, কোনো বিষয়ের প্রশ্নোত্তর ভিত্তিক শিক্ষা, না সকল বিষয় একত্রে শিক্ষা? তো এটার কারেক্ট আনসার কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 37। প্রকল্প পদ্ধতি হচ্ছে এক প্রকার কর্মভিত্তিক শিক্ষা বা টাস্ক বেসড অ্যাক্টিভিটিস। আমরা যদি ইংলিশে বলি তাহলে বলতে পারি টাস্ক বেসড অ্যাক্টিভিটি। এই ধরনের ক্লাস আপনারা প্রত্যেকদিন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে এখনই একটা সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আপনারা পরবর্তী ক্লাসগুলো দেখতে পারেন এবং আগে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলে সেগুলো দেখতে থাকুন। আপনাদের কিন্তু যথেষ্ট কাজে আসবে, কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাদের আপকামিং পরীক্ষায় আসতে চলেছে। আমরা প্রিভিয়াস এর কোন অ্যানালাইজ করে আমরা ক্লাসটা কন্ডাক্ট করছি। ভাষা চর্চার মাধ্যমে কি বৃদ্ধি পায়? ভাষায় চর্চার মাধ্যমে কি বৃদ্ধি পাবে স্যার? শব্দ ভান্ডার বৃদ্ধি পাবে, অর্থ ভান্ডার, জল ভান্ডার। না, জল ভান্ডার বলে কোনো কিছু নাই ভাই। এখানে ভাষা চর্চার সঙ্গে জল ভান্ডারের কি সম্পর্ক? পাগল নাকি ভাই? 38। তো যত বেশি, আর অর্থ ভান্ডার বলে কিছু হয় না, সুতরাং শব্দ ভান্ডার ইজ দ্য রাইট অ্যান্সার। যত বেশি ভাষা নিয়ে আমরা চর্চা করব তত আমাদের শব্দ ভান্ডারগুলো বৃদ্ধি হবে। 39। প্রাথমিক পর্যায়ে অভিনয়ের মাধ্যমে মাতৃভাষা শিক্ষা দেওয়া যায় এমন দুইটি পাঠ হলো। প্রাথমিক পর্যায়ে অভিনয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে মাতৃভাষার শিক্ষা দেওয়া যায় এমন দুটা হলো পেটে ও পিঠে অবাক জলপান, 2 বিঘা জমি পল্লী সমাজ, আরব সাগর এবং বড় খবর। না, কোনোটি নয়। এমন দুটা পাঠ, এটা হচ্ছে দুটা পাঠের নাম, তো আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে পেটে ও পিঠে এবং অবাক জলপান। এগুলো হচ্ছে অভিনয়ের মাধ্যমে মাতৃশিক্ষা দেওয়া যেতে পারে। এটা ছোট ছোট গল্প রয়েছে, এই গল্পগুলোর নাম এখানে সিম্পলি দেওয়া রয়েছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 40। শিক্ষা সহায়ক উপকরণকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? টিএলএম কে আমরা প্রধানত কয়টা ভাগে ভাগ করতে পারি? শিক্ষা সহায়ক উপকরণকে আমরা প্রধানত কয়টা ভাগে ভাগ করতে পারি? মূলত আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দৃশ্য, একটা হচ্ছে শ্রাব্য, আর একটা হচ্ছে দৃশ্য শ্রাব্য। এই মূলত আমরা 3টা ভাগে ভাগ করতে পারি এবং এই 3টাকে যদি আমরা আরো ভিন্ন সেন্সে যদি ভাগ করি তাহলে আমরা 6 ভাগেও ভাগ করতে পারি। অ্যাকর্ডিং টু অপশন আপনারা দেখে নেবেন, যদি 3 ভাগে থাকে তো 3 ভাগে দেবেন, আর 3 ভাগ যদি অপশনে না থাকে তাহলে আপনারা 6 ভাগ দিতে পারেন, কারণ মূলত 3 ভাগ। তারপর আরো 3টা ছোট ছোট ভাগ রয়েছে, যেমন বাস্তব, বস্তু বিশেষ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাগ রয়েছে। আরো 3টা ভাগ রয়েছে, ছোটখাটো ভাগ। ভাষা শিক্ষক হিসাবে ভাষার একজন শিক্ষক হিসাবে ভাষা সহজ এবং পরিষ্কারভাবে বলার জন্য কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে? ভাষা শিক্ষক হিসাবে আমরা ভাষাটা যদি সহজ এবং পরিষ্কারভাবে যদি বলতে চাই, অর্থাৎ ভাষাটা সহজ এবং পরিষ্কারভাবে বলার জন্য আমরা কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে পারি? বর্ণগুলোর উচ্চারণ যথাযথ হচ্ছে কিনা না, জ্যোতি এবং ছেদ চিহ্ন মেনে পড়ছে কিনা না, উচ্চারণে কোনো অসুবিধা হচ্ছে কিনা না, বা উপরে সবগুলিতে গুরুত্ব দিতে হবে। ভাষার শিক্ষক হিসাবে ভাষাটা সহজ হবে এবং পরিষ্কারভাবে বলার জন্য আমাদের কি করতে হবে? কিসের উপর গুরুত্ব দিতে হবে? কোয়েশ্চেন নাম্বার 41। এটা কারেক্ট আনসার হচ্ছে বর্ণের উচ্চারণ ঠিকঠাক হচ্ছে কিনা না, এটাও তো ভাষার একটা অংশ। তারপর জ্যোতি বা ছেদ চিহ্ন মেনে পড়ছে কিনা না, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। উচ্চারণে কোনো সমস্যা হচ্ছে কিনা না, এটাও একটা পার্ট। সুতরাং উপরের সবগুলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বিদ্যালয় স্তরে শিক্ষার মাধ্যমে মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাতৃভাষাকে প্রথম এজ এ শিক্ষার মাধ্যমে এডুকেশন স্তরে স্বীকৃতি দেওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটা কারেক্ট আনসার কি হয়ে যেতে পারে? 42। এটা মনে রাখবেন, 1940 খ্রিস্টাব্দে। ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কয়টি? কোয়েশ্চন নাম্বার 43। কোয়েশ্চন নাম্বার 43। ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কয়টি? 43 যদি বলি তো এটা ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে 4টি। আলোচনা পদ্ধতির সুবিধা হলো, আচ্ছা স্যার আলোচনা পদ্ধতির কি কি সুবিধা রয়েছে? মানে ডিসকাশন মেথড,
আলোচনা পদ্ধতি মানে কি স্যার? ডিসকাশন মেথড। প্রত্যেকটা মেথড শিক্ষণ পদ্ধতি, বাংলা শিক্ষা বা ভাষা শিক্ষার ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি আছে। তো প্রত্যেকটা পদ্ধতির ক্লাস আমরা আপলোড করে দিয়েছি এবং প্রত্যেকটা এই যে পদ্ধতির নোটসও আমরা আপলোড করে দিয়েছি। কোথায় স্যার? প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস, টপিক ওয়াইজ নোটস আমাদের আপলোড হয়ে গেছে, আমাদের সহজ গুরু অ্যাপে আপলোড হয়ে গেছে। তো আপনারা চাইলে এই সহজ গুরু অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্লে স্টোরে আপনারা এই সহজ গুরু অ্যাপটা পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফ্রি অফ কস্টে অনেকগুলো পিডিএফ পেয়ে যাবেন। তাছাড়া যদি এই বিস্তারিত সবগুলো লাগে তো আমাদের ডেডিকেটেড কোর্স রয়েছে, আপনারা অ্যাপটা ইনস্টল করে দেখে নিতে পারবেন। তো আপনারা ইনস্টল করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, ওটিপি আসবে, তারপর আপনারা এই আপনাদের কোর্স দেখতে পাবেন। আপনারা প্রয়োজন মতো যদি কোর্সটা নিয়ে নেন তাহলে এই প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস পিডিএফ সহকারে প্রত্যেকটা ক্লাস এখানে আপলোড রয়েছে। শিক্ষার্থীর প্রকাশভঙ্গির দক্ষতা বাড়ে যদি আমরা স্যার যদি আমরা আলোচনা পদ্ধতি করি। তো আলোচনার পদ্ধতির সুবিধাটা কি? শিক্ষার্থী, এটা শিক্ষার্থী হবে, স্পেলিংটা দেখে নেবেন, মিস্টেক আছে। শিক্ষার্থীর প্রকাশভঙ্গির দক্ষতা বাড়ে। আলোচনা করলে আমি তার সঙ্গে আলোচনা করবো, সেও আমার সঙ্গে কথা বলবে, তার মানে তার প্রকাশভঙ্গির দক্ষতা বাড়বে। প্রকাশভঙ্গিটা কি আমরা একটু আগে বলেছি, ঠিক আছে। বক্তব্য প্রকাশ সাবলীল হয়, এটাও প্রকাশভঙ্গি, এটাও কারেক্ট। চিন্তা শক্তির স্বচ্ছতা আসে, এটাও তো কারেক্ট। সে কি আলোচনা করবে, আমার সঙ্গে কি নিয়ে ডিসকাস করবে, এই নিয়ে সে চিন্তা করবে, সুতরাং উপরে সবকটা সঠিক, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার 45। কোন পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদানটা বাঞ্ছনীয়? কোন পদ্ধতিতে একটি শিশুর শিক্ষার্থীদের যে ভাষাগুলো রয়েছে এই ভাষা শিক্ষাদানটা বাঞ্ছনীয় হয়? কোন পদ্ধতিতে আমরা তার ভাষা দক্ষতাটা ভাষা শিক্ষাদান অর্থাৎ ভাষা শিক্ষাদান করা বাঞ্ছনীয় কোন পদ্ধতি? মুখস্থ পদ্ধতি এলিমিনেট স্যার, বক্তৃতা পদ্ধতি এলিমিনেট স্যার, মনে রাখবেন মুখস্থ পদ্ধতি বলে কোনো পদ্ধতি নেই। আর বক্তৃতা পদ্ধতি মানে লেকচার মেথডে আমরা ছোট শিশুদের কখনো পাঠদান করি না, এটা কখনো কারেক্ট আনসার হতেই পারে না। সব থেকে ভালো হচ্ছে আলোচনা পদ্ধতি বা ডিসকাশন মেথডে আমরা শিশুদের শিক্ষাদান আমরা করতে পারি, সুতরাং অপশন নম্বর বি এখানে হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। সঠিকভাবে লেখা শেখানোর সময় আপনি কোন বিষয়ের উপর গুরুত্ব দেবেন? আমি যদি একটা ছাত্রকে মানে লেখা শেখাতে চাই, তো লেখা শেখাতে গেলে আমাদের কোন পদ্ধতি মানতে হবে? ঠিকঠাক বর্ণগুলি লিখতে পারছে কিনা না, ইয়েস। সে যদি বর্ণ লিখতে না পারে তো লিখবে কি, তাই না? তো বর্ণগুলো ঠিকঠাকভাবে লিখতে পারছে কিনা এই নিয়ে দেখতে হবে। যুক্ত বর্ণগুলি লেখায় কোনো অসুবিধা হচ্ছে কিনা এটাও দেখতে হবে, কারণ অনেক সময় লেখার ক্ষেত্রে বানানের ক্ষেত্রে যুক্ত বর্ণ আসে, এটাও লক্ষ্য করতে হবে। অক্ষরগুলি যাতে সমান ব্যবধানে থাকে তা দেখতে হবে, ইয়েস। এবার আমি যদি লিখি কমলা, ক ম লা, এই দেখুন স্যার কমলা, স্যার এটা দেখবেন কমলা, এই দেখুন কমলা। এইভাবে যদি একটা শিশু কমলা লেখে তাহলে কি হবে? সবগুলা অক্ষরের এটা কি সমান ব্যবধান থাকছে, সমান থাকছে না স্যার, এটা কিন্তু হচ্ছে না, এটা তার ভালো লেখা না, সবার সঠিকভাবে লেখা না, এদিকে নজর রাখতে হবে। সুতরাং উপরের সবগুলি সঠিক, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। মাতৃভাষা শিক্ষার মূল লক্ষ্যকে কয় ভাগে ভাগ করা যায়? কোয়েশ্চেন নাম্বার 47 ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এটা 4 ভাগে ভাগ করা যায়, আপনারা জেনে নেবেন। কি সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করে দিয়েছি অলরেডি। স্যাডলার কমিশন, তো স্যাডলার বিভিন্ন ধরনের কমিশন আছে আমরা জানি, তো এই স্যাডলার কমিশনের অন্য নাম কি? স্যাডলার কমিশনের কিছু নাম আছে, তো এই স্যাডলার কমিশনের অন্য নাম কি? এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। স্যাডলার কমিশনকে বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। আরো বিভিন্ন ধরনের কমিশন রয়েছে, যেমন কুঠারি কমিশন, মন্টেসরি কমিশন, এগুলো আরো রয়েছে। একজন অপরের আচরণ লক্ষ্য করে তাকে নকল করে। একজন কি করে? অন্যজনের আচরণটা লক্ষ্য করে তাকে নকল করতে, আমি যেভাবে আচরণ করব আমার শিক্ষার্থীরা বা আমার ছেলে মেয়েরা এই ধরনের আচরণ করবে, তো এটাকে কি বলা হয়? অর্থাৎ নকল করে। এটাকে উপকরণ, অনুসরণ, উৎপাদন নাকি অনুকরণ? এই যে একটু আগে বললাম স্যার, কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চেন নম্বর 49, এটা কারেক্ট আনসার হচ্ছে অনুকরণ করা। সে আমার দেখে দেখে শিখছে বা নকল করছে, এটাকে বলা হয় অনুকরণ, ইজ দ্য রাইট আনসার। মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? এটা আমরা একটু আগে অলরেডি বলে দিয়েছি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আমরা অলরেডি এই ক্লাসে কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমরা জানিয়ে দিয়েছি। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের জন্য প্রশ্নটা রাখলাম। এবং এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তো আবারও বলে রাখি, এই ধরনের প্রত্যেকদিন ক্লাস আপনারা ফ্রিতে যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে যাবে, দেখতে পাবেন। এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে এগুলো আপনার মোবাইলে শো হবে এবং আপনি দেখতে পাবেন, বা চ্যানেলে গিয়ে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেওয়া আছে, এক্সাম ওরিয়েন্টেড ডেডিকেটেড ক্লাস, আপনার যথেষ্ট হেল্পফুল হবে আপনাদের পরীক্ষায়। ঠিক আছে স্যার। আর যদি আপনারা কেউ আমাদের পেইড বেসে জয়েন হতে চান তাহলে সহজগুরু অ্যাপ রয়েছে। তো এই সহজগুরু অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা আমাদের ক্লাসে অ্যাড হতে পারেন। ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য একটা ক্লাস খুব শীঘ্রই আপনাদের সঙ্গে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।